এনটিটিভি বাংলার ভিডিওস দেখতে থাকার জন্য বেল আইকনে ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি ডক্টর অশোক মিত্র, একজন পিডিয়াট্রিশিয়ান এন্ড নিউরোলজিস্ট। আজকে আপনাদের সামনে কয়েকটা কথা আমরা ডিসকাস করব যেগুলো করোনা ভাইরাস রিলেটেড, বাচ্চাদের কিরকম এফেক্ট করতে পারে। বাচ্চাদের অ্যাজমা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা জানি যে অ্যাজমার জন্য দুটো জিনিস দরকার হয়। একটা তো জেনেটিক প্রিডিসপোজিশন আছেই, তার উপরে এনভায়রনমেন্টাল দুটো জিনিস আমরা মূলত কারণ হিসেবে ধরি। একটা হলো ভাইরাস এক্সপোজার আর সেকেন্ড হলো এয়ারওয়ে পলিউশন। এই দুটো মিলিয়ে একটা বাচ্চা যার অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে তার জন্য ভীষণ মারাত্মক হতে পারে। তো এই ভাইরাসের জন্য যে অ্যাজমা ট্রিগার হয়, এখন যে সিজনটা চলছে যেখানে আপনারা জানেন করোনা ভাইরাস নিয়ে আমরা খুবই চিন্তিত, সেখানে করোনা ভাইরাসটাও একটা ভাইরাস যেটা এই বাচ্চাগুলোকে বেশ সিগনিফিকেন্টলি সিরিয়াসভাবে এফেক্ট করতে পারে। এখন যদি একটা অ্যাজমাটিক বাচ্চার করোনা ভাইরাস হওয়ার চান্স কিন্তু একরকম যেটা অন্য বাচ্চাদের হয়, কিন্তু যদি এই বাচ্চাদের করোনা ভাইরাস ইনফেকশন হয় তাহলে এদের কন্ডিশনটা অনেক বেশি সিরিয়াস হতে পারে আর এদের আইসিইউতে অ্যাডমিশন লাগতে পারে। চাইল্ডহুড অ্যাজমার পেশেন্টসগুলোর জন্য যদি আমরা বলি এই সময়টা করোনা ভাইরাসের সময় বা যে কোনো সময় যদি আমরা একটা ভাইরাল ইনফেকশন বা অ্যাজমার ট্রিগারটা অ্যাভয়েড করতে চাই তাহলে কয়েকটা সেফটি প্রিকশন যেগুলো আমি বলবো সেগুলো হলো যে এক, যেটা আপনারা জানেন, হ্যান্ড হাইজিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। তো বারে বারে অ্যাটলিস্ট 6-7 বার করে 20 সেকেন্ড ধরে মিনিমাম সাবান দিয়ে অনেকটা ঝাঁক করে হাতটাকে 20 সেকেন্ড পর্যন্ত ধোয়া উচিত। এছাড়া আপনি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারেন যার মধ্যে অ্যালকোহল কনসেন্ট্রেশনটা নিশ্চয়ই যেন 60%-এর উপরে থাকে। বাচ্চাদেরকে এখন শেখাতে হবে যে যখন ওদের কাশি আসে বা হাঁচি আসে তখন ওদেরকে হাতটা এরকম করে এলবোতে সর্দি মানে হাঁচি বা কাশি করতে হবে, যেন হাতে না করে বা অন্য কারোর উপরে না করে। এই সময়টা ওরা যেন ফিজিক্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে। একটা 6 ফিটের ডিস্টেন্স থাকা দরকার, অথচ আমরা জানি যে অনেক সময় এটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যাই হোক যতটা চেষ্টা করতে পারেন করবেন নিশ্চয়ই। বাড়িতে যেন কোনো ভিজিটার না আসে, আর যদি কারোর ইনফেকশন থাকে, জ্বর, কাশি, সর্দি, তাহলে যেন ওনার কাছে বাচ্চা না যায়। আর বাচ্চাকে চুমু খাওয়া বা খুব কাছে নেওয়া এটা একটু অ্যাভয়েড করতে হবে আমাদের। এছাড়া আমি আরেকটা জিনিস যেটা বলবো সেটা হলো যে এই সময়টা ওদের যদি খুব ছোট বাচ্চা না হয়, 1 বছরের উপরে যদি বাচ্চা হয় তাহলে একটু যদি মাস্ক পরে থাকলে ভালো হয় যদি বাইরে বেরোনো হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই সময়টা আমি আরও একটা রেকমেন্ডেশন করব যেন বাড়ির সবাইরা, বাচ্চা, বুড়ো, বয়স্ক, মা বাবারা সবাই যেন ফ্লু ভ্যাকসিনগুলো নিয়ে নেন। ফ্লু ভ্যাকসিন একটা H1N1 সোয়াইন ফ্লুর ভ্যাকসিন, যেগুলো নিয়ে নিলে অ্যাটলিস্ট ওই ভাইরাসটা এই সময় আসবে না। কেন যে করোনা ভাইরাসের ভয়টা এমনি আছে, আর যদি সোয়াইন ফ্লু এর ভয়টা থাকে তাহলে ওটা ডাবল হয়ে যাবে। আসলে এটা একটা ভুল ধারণা যে ইমিউনিটি কম হলেই করোনা ভাইরাস ইনফেকশন হয়। আসলে যদি দেখেন আপনি যে পৃথিবীতে যাদের করোনা ভাইরাস নিয়ে মৃত্যু হয়েছে তাদের যদি আপনি শেষের দিকে প্রসেসটা দেখেন, আপনি দেখবেন যে ওদের ইমিউনিটিটা বেশিভাবে রিঅ্যাক্ট করছে, মানে হাইপার ইমিউন স্টেটাসে আছে। তো ইমিউনিটি ডাজ নট হ্যাভ মেজর রোল টু প্লে হিয়ার আনলেস আপনার যদি ইমিউনোডেফিসিয়েন্সি থাকে, তাহলে যেমন আপনার যদি ক্যান্সার কিমোথেরাপি চলছে বা আপনি স্টেরয়েড যদি নিয়ে থাকেন ফর এনি আদার ডিজিজ লাইক আর্থ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি আপনি যদি ইমিউনোডেফিসিয়েন্ট না হন তাহলে কিন্তু আপনার ইমিউনিটি নিয়ে খুব বেশি চিন্তা করাটা উচিত না। তবে যদি আপনি বলেন যে ইমিউনিটি বুস্টার্সগুলো কী কী, তাহলে কয়েকটা খাদ্য পদার্থ যেগুলো আমরা জানি, যাদের মধ্যে কয়েকটা ভিটামিন স্পেশালি আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, সেগুলো হলো যেমন সবগুলো বেরিজ, ব্লুবেরি, রাসবেরি, স্ট্রবেরিজ, তারপর হলুদ দুধে নিয়ে আপনি খাওয়াতে পারেন। টার্মারিক, অয়েলি ফিশেস আর গুড, ব্রকলি, অ্যাভোকাডো, কিউইজ, অরেঞ্জেস অ্যান্ড মৌসম্বিজ যেগুলোর মধ্যে আপনি ভিটামিন সি পাবেন,
আপনি গ্রিন লিফি ভেজিটেবলস দিতে পারেন, লাইক স্পিনাক অ্যান্ড সুইট পটেটোস আর অলসো গুড, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারেটস অ্যান্ড স্যালাড আইটেমস। আমরা যদি দেখি এখন পর্যন্ত করোনা ভাইরাসের ইনফেকশন যতগুলো হয়েছে দেশ বিদেশে, তার মধ্যে কিন্তু বাচ্চাদের মানে লেস দেন 18 ইয়ার্স অফ বাচ্চা, তারা কিন্তু শুধুমাত্র 2.5%, 2.5%। তো এটা বলছে যে অনেক কম চান্স বাচ্চাদের করোনা ভাইরাস হওয়ার। হয়ে গেলেও কিন্তু এদের মধ্যে সিভিয়ারিটি অফ ইলনেস, মানে কতটা তীব্রতা হবে, আইসিইউ অ্যাডমিশন লাগবে কি লাগবে না, সেটাও অনেক কম। তো এটা একটা ভালো জিনিস, যেটা বাচ্চাদের আমরা যতটা ভেবেছিলাম খারাপ হতে পারত ততটা কিন্তু হয়নি। এটার কারণ হলো বাচ্চাদের যদি অ্যাস্থমা হয় তখন ওদের এয়ারওয়েজগুলো সবসময় ইনফ্লেম থাকে আর হাইপার রিঅ্যাক্টিভ থাকে। তো পুরো বডিটা অলরেডি রেডি যে একটা ইনফেকশন ধরলে কিন্তু ওভার রিঅ্যাক্ট করবে। তো তাই বলে ওদের কষ্ট, ব্রিদিং ডিফিকাল্টিগুলো বেশি হয়। এই সময়টা যখন করোনা নিয়ে আমরা এত চিন্তিত, কিন্তু ভুলে যাবেন না যে এই সময়টা করোনা ছাড়া বাকি ভাইরাল ইলনেস, ব্যাকটেরিয়াল ইলনেস, অন্য সমস্ত রোগ কিন্তু হতে পারে, সেগুলো হতে পারে না তা নয়। আর সব জ্বর কিন্তু করোনার জন্য নাও হতে পারে। তাই বলে আমরা বলবো সবসময় যে যখনই জ্বর আপনার বাচ্চার 24 থেকে 48 ঘন্টার বেশি হয়, যদি কাশি থামতে না চায়, যদি শ্বাসকষ্ট হয়, বা বাচ্চা খুব ডাল লেথার্জিক হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বা 6 ঘন্টা 8 ঘন্টার বেশি পেচ্ছাপ না হয়, হাত পা যদি ঠান্ডা হয়ে যায়, এই সব সিমটমস হলে কিন্তু আপনি নিকটবর্তী বাচ্চাদের ডাক্তার, শিশু ডাক্তারকে একটু দেখাবেন। এখন যত সব রোগ বাচ্চাদের হয় সেগুলো এখন হচ্ছে, আমরা পাচ্ছি, তাদেরকে ভর্তিও করছি, তাদের চিকিৎসাও হচ্ছে। হ্যাঁ, একটা জিনিস বলতে পারেন যে যেহেতু বাচ্চারা স্কুলে যাচ্ছে না, যেহেতু বাইরে খেলাধুলা করতে যাচ্ছে না, পলিউশনটাও অনেক কমে গেছে, যেহেতু গাড়ি চলছে না, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ, তাই বলে তুলনামূলকভাবে এই সিজনে আমরা একটু দেখছি অন্য রোগগুলো কম হচ্ছে। কিন্তু যেই লকডাউনটা খুলে যাবে, যদি আমরা ডিস্টেন্সিং আর নর্মাল হাইজিন, হ্যান্ড হাইজিন, রেসপিরেটরি হাইজিন, এগুলো যদি গুরুত্বটা না বুঝি আর এগুলো করা যদি বন্ধ করে দিই, তাহলে কিন্তু সব রোগগুলো আবার চলে আসবে ওই রকমই। আসলে এই সময়টা আমরা অনেক কিছুই শুনি সোশ্যাল মিডিয়াতে, যে জিঞ্জার খেলে বা গরম জল খেলে, হানি খেলে, এগুলোর কিন্তু কোনো এভিডেন্স নেই। যদি আপনি WHO রেকমেন্ডেশনসগুলো দেখেন, তারা কিন্তু সবগুলো বলেছে যে দের ইজ নো এভিডেন্স টু সাপোর্ট যে জিঞ্জার খেলে বা গরম জল খেলে করোনা ভাইরাস আক্রান্ত থেকে বাঁচা যেতে পারে। শরীরের আমাদের ভেতরের তাপমান এমনিতেও 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস থাকে। তাই বলে এটা বলা যে 25 ডিগ্রির ওপরে টেম্পারেচার হলে আমাদের করোনা ভাইরাস আসবে না, শরীরে ঢুকবে না, সেটা কিন্তু খুবই ভুল ধারণা। তাই বলে যে কোনো ওয়েদার, হট হোক, হিউমিড হোক, কোল্ড ওয়েদার হোক, যে কোনো ক্লাইমেট, করোনা ভাইরাস কিন্তু সবাইকে সংক্রমণ করতে পারে। এটা কিন্তু আপনারা একটু প্লিজ খেয়াল রাখবেন। তার সঙ্গেই অনেক অন্যান্য ভুল ধারণা, যেমন হ্যান্ড ড্রায়ার ইউজ করা, কিংবা ধরুন হট ওয়াটার ইউজ করা, বা ব্রেথটাকে যদি আপনি 10 সেকেন্ডে বেশি হোল্ড করতে পারেন তাহলে আপনি করোনা ভাইরাস এফেক্টেড না, এগুলো সবই কিন্তু মিথ আর ভুল ধারণা। এই করোনা ভাইরাস ইনফেকশন প্যান্ডেমিক যেটা চলছে, এটা কোন দিকে যাবে, কোথায় গিয়ে শেষ হবে, এটা কিন্তু কেউই জানে না এখন পর্যন্ত। কারণ একটাই, যে এই ভাইরাসটা খুবই নতুন, এই ভাইরাসটা কেউ জানতো না আজ পর্যন্ত। এটা নভেল করোনা, এটা নর্মাল করোনা নয়। নর্মাল করোনা আমরা আগে অনেক পেয়েছি, আমরা অনেক চিকিৎসা করে ভালো পাঠিয়েছি বাড়ি। এটা নতুন করোনা ভাইরাস, যেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, আমাদের কোনো অভিজ্ঞতা নেই, এটার কোনো ভ্যাকসিন বেরোয়নি, এটার কোনো ট্রিটমেন্ট নেই। সাপোর্টিভ ট্রিটমেন্ট ছাড়া, মানে বাচ্চাকে অ্যাডমিট করে তার অক্সিজেন লেভেল চেক করা, অক্সিজেন দেওয়ার যদি প্রয়োজন হয়, আইভি স্যালাইন দেওয়া, অ্যান্টিবায়োটিক্স দেওয়া, এক্সরে, সিটি স্ক্যান করা বুকে, এগুলো ছাড়া আর দরকার হলে হাই ফ্লো কিংবা ভেন্টিলেশন দেওয়ার ছাড়া আর কোনো ট্রিটমেন্ট কিন্তু এই মুহূর্তে নেই।
ভ্যাকসিনটাও তৈরি হতে যাচ্ছে, কিন্তু ইট মে টেক সাম টাইম, ইট মে টেক 6 to 9 months টাইম, একটু অপেক্ষা করতে হবে আমাদের। এটা আলটিমেটলি কতটা ইনফেকশন ছড়াবে আমাদের দেশে, আর কতগুলো বাচ্চা ইনফেক্ট হবে, কতগুলো মোর্টালিটি হবে, এগুলো কেউ বলতে পারে না, প্রেডিক্ট করাটা খুবই মুশকিল। তবে যে ডেটাগুলো পেয়েছি, যেটা আমি আগেও বলেছি, যে only 2.5% আর অ্যাফেক্টেড ইন এজ গ্রুপ অফ লেস দেন 18 years, আর তাদের মধ্যেও খুব কম 2.5%-এর আশেপাশে ওই বাচ্চাগুলো খুব সিভিয়ার ডিজিজে ভুগেছে। তাই বলে বাচ্চাদের পপুলেশন নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, অথচ আমরা কোনো ফ্যালাসি রাখতে চাই না, আমরা কোনো গাফলাতি করতে চাই না। আমরা চাই যে আপনারা প্রত্যেকটা সরকার যা বলছে, কেন্দ্র সরকার আর স্টেট গভর্নমেন্ট যা বলছে, রাজ্য সরকার, আপনারা এটা মেনে চলবেন। ফিজিক্যাল ডিস্টেন্সিং, হাইজিন প্র্যাকটিসেস, এইগুলো কিন্তু করোনা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু যেন চলতে থাকে। একটা কথা আরো বলতে চাই শেষ করার আগে, যে এই করোনা কিন্তু এত তাড়াতাড়ি যাবে না। মোটামুটি ধরে রাখতে পারেন যে যদি আমাদের নতুন কেস হওয়া বন্ধও হয়ে যায়, দের ইজ আ গুড চান্স যে এরপরে একটা সেকেন্ড পিক আসবে, যেটা জুলাই, অগস্ট, সেপ্টেম্বরে আসতে পারে। তো আমাদের যে কেয়ারফুলনেস আছে, আমাদের যে আমরা যে কেয়ারগুলো নিচ্ছি, প্রিকশনসগুলো নিচ্ছি, এগুলো যেন আপনাদের চলতে থাকে সারা জীবন, অ্যাটলিস্ট এই বছরটা 2020টা। সতর্ক থাকুন, সেফ থাকুন, বাড়িতে থাকুন। ধন্যবাদ।